ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। রেস্টুরেন্টে বন্ধুদের সাথে বসে বসে লাঞ্চ করছি। এক ফ্রেন্ডের বিয়ে হয়েছে, ওটারই ট্রিট। হঠাৎ একটা ছেলের দিকে চোখ গেল। দেখতে কেমন হবে, আনস্মার্ট, গায়ের রং হবে শ্যামলা। ছেলেটাকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। ছেলেটা একটা মেয়ের সাথে এক কর্নারে বসে আছে। ছেলেটাকে মেয়েটার সাথে লাঞ্চ করতে দেখে বুকের ভিতরটা কেমন মোচড় দিয়ে উঠলো। বুকের ভিতরে একটা চাপা কষ্ট অনুভব করলাম। ছেলেটার সাথে একটা বার কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু সেই দিনের অপমানের কথা মনে হতেই মুখটা মলিন হয়ে গেল। ওর সাথে ওই রকম করা মোটেও ঠিক হয়নি। হঠাৎ করেই ওর চোখে চোখ পড়লো, তাই চোখ নামিয়ে খেতে লাগলাম। ফুফাতো বোন নিধির সাথে রেস্টুরেন্টে খেতে এসেছি। লাঞ্চ বলবো না নাস্তা বলবো এটাকে বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, দুটোর মধ্যখানে যেটা হয় ওটাই আর কি। হঠাৎ করেই নিধি বলে উঠলো, অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি একটা মেয়ে আমাদের দিকে তাকাচ্ছে। দেখেছি। আচ্ছা, খাওয়ার সময় এদিকে ওদিকে না তাকিয়ে চুপ করে খাবার খা। খাওয়ার সময় এদিকে ওদিকে দেখে বেড়াচ্ছে। মেয়েটাকে চেনা মনে হচ্ছে। কি গার্লফ্রেন্ড নাকি? বেশি কথা বললে দিব একটা। আমার গার্লফ্রেন্ড কোথায় পেলি তুই? আচ্ছা, আর কিছুই বলবো না, এখন চুপ করে খাবো। চুপ করে খাবার খেয়ে দুজনে উঠে পড়লাম। খাওয়া শেষ করে বিল পে করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে অটোর জন্য অপেক্ষা করতে লাগলাম। আমাদের এদিকে রিক্সা নেই বললেই চলে। ওই অটো আর অটো ভ্যান পাওয়া যায়। হঠাৎ পিছন থেকে কেউ নাম ধরে ডাকলো। বয়সটা চিনতে পারছি, কে হতে পারে এটা। পিছনে ঘুরে দেখি ইরাপু আর ওর বান্ধবীরা। ওদের দেখে মুখের কোণে একটা হাসি নিয়ে এসে বললাম, আরে আপনি যে, কেমন আছেন আপনি? এই তো ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। হঠাৎ একটা অটো এসে থামলো, তাই বললাম, আচ্ছা আমরা যাই, পরে আবার দেখা হলে কথা বলবো। আমরাও তো যাব। আর তোমার এমন মুখের হাসি মনে হয় সবসময় থাকে। না, আমার আবার কি কষ্ট থাকবে যে হাসি খুশি থাকবো না? বিন্দাস আছি, কিন্তু এই অটোতে তো আর জায়গা নেই। 2 থেকে 3 জন যাওয়া যাবে, আর আপনারা তো 4 জন আছেন। তাহলে থাক, তোমাদের এই অটোতে যেতে হবে না। কিন্তু আমাদের তো যাওয়া লাগবে, অনেক তাড়া আছে। ও, তাহলে যাও। আকাশ আর মেয়েটা অটোতে উঠে চলে গেল। আমি একধানে অটোর দিকে তাকিয়ে আছি। অনেক ইচ্ছা করছিল কিছুক্ষণ কথা বলতে, কিন্তু তার হলো না। কিরে, তোর আবার কি হলো? আকাশকে দেখার পর থেকে কেমন অদ্ভুত আচরণ করছিস? মেয়েটাকে ওর পাশে দেখি, শরীরটা জ্বলে যাচ্ছে। আচ্ছা, মেয়েটা কে রে? ওর ফুফাতো বোন। আচ্ছা চল, গাড়ি দেখি, কলেজে যেতে হবে। চল। তারপর গাড়ি খুঁজতে লাগলাম। ভাইয়া, মেয়েটাকে বুঝতে পারছি না, কিন্তু মেয়েটাকে কেমন একটু চেনা চেনা লাগছে। আরে এটা ইরা, 1 বছর আগে যাকে নিয়ে আমাকে পচাতো, বলতো এটা আমার বউ। ও, চিনেছি। তারপর ভাবতে লাগলাম 1 বছর আগের কথা। আগের দিনগুলো কত ভালো ছিল, এখন তার থেকে অনেক ভালো আছি। আল্লাহ আমাদের এখন যে অবস্থায় রেখেছে তার জন্য হাজার হাজার শুকরিয়া আদায় করি। আমি বরাবরের মতো আছি আকাশ আহমেদ নীল। এবার অনার্স 2য় বর্ষে। আমাদের পরিবারটা নিম্ন মধ্যবিত্ত। আমরা যে আয় করে তাতে আমাদের কোনো মতে চলে। বাবা মায়ের একমাত্র সন্তান আমি। তবে এটা গল্পে, বাস্তবে না। বাস্তবে 2 ভাই বোন নেই। দেখতে কেমন আর হব হ্যাবলাকান্ত ছাড়া। গল্পে বাস্তবে দুটোতেই একদম সাদাসিধে। একদিন মনের সুখে সাইকেল চালাচ্ছি আর মোবাইল টিপছি। এটা কিন্তু আমার একটা গুণ, সত্যি সত্যি এমনটা পারি। হঠাৎ করে সাইকেলে কারোর সাথে লাগলো ধাক্কা। সামনে তাকিয়ে দেখি পাশের এলাকার এক বড় আপু। উনি আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। মনে মনে ভাবছি, এখন যদি এখান থেকে না পালাই তাহলে কপালে অনেক দুঃখ আছে। সেটা অনেক ভালো করেই বুঝতে পারছি। যে না সাইকেল নিয়ে উঠে পালাতে যাব, তখনই ওই আপুটা আমার সাইকেল ধরে নিল। আমি চুপ করে দাঁড়িয়ে গেলাম, 2 গালে হাত দিলাম। আপু, আমি সরি, আসলে দেখতে পাইনি। এই শালা, তুই আমাকে চিনিস? তোর সাহস কি করে হয় আমাকে সাইকেল দিয়ে ধাক্কা দেওয়ার? জি, আমি আপনাকে চিনি। আপনার নাম মনে হয় ইরা। আমাদের পাশের গ্রামে থাকেন এবং আমাদের কলেজে পড়েন। আর আমি শুনেছি আপনি অনেক রাগী আর অনেক ডেঞ্জারাস আর গুন্ডি। কি বললি তুই? আমি গুন্ডি? ওই শালা, আমাকে কোন দিক থেকে গুন্ডি মনে হলো? তোকে তো আমি আজকে কি করব নিজেও জানি না। আপুটা আমার কাছে এসে
গেঞ্জির কলার ধরলো। রাগে মনে হচ্ছে ওনার চোখ দিয়ে আগুন বের হচ্ছে। তখনই রিমি আপু এসে ওই আপুটাকে ছাড়ানোর জন্য ধরে টানতে লাগলো। আরে ছাড় ছাড়, করছিস কি? ওর কত বড় সাহস আমাকে গুন্ডি বলে। এমন ভাবে পড়লাম যে ওনার বুকের মধ্যখানে মুখ গিয়ে লাগলো, আর সাইকেল আমার উপর পড়েছে। শালা ওঠ ওঠ তুই। আপুটা আমাকে ধাক্কা দিয়ে যাচ্ছে আর উঠতে বলছে। উঠবো কিভাবে আপু, আমার উপর তো সাইকেল পড়ে আছে। তখন রিমি আপু তাড়াতাড়ি সাইকেল ওঠাতেই আমি তাড়াতাড়ি উঠে পড়লাম। আপুটা উঠে পোশাকের ধুলো ছেড়ে আমার গালে ধুলো ঝেড়ে দিল। মানে বুঝলেন না, আমাকে আদর করলো। গালে হাত দিয়ে বললাম, সরি আপু। ইচ্ছে করছে তোকে খুন করতে। আমি বেশি কিছু না ভেবে সাইকেল নিয়ে দিলাম দৌড়। একটু দৌড়ে এসে সাইকেলে উঠে বাড়িতে চলে এলাম। এসে রুমে এসে গামছার লুঙ্গি নিয়ে গোসল করতে গেলাম। গোসল শেষ করে একটু গল্প লিখতে বসলাম। একটু লেখালেখি করি আর কি, তেমন ভালো লিখতে পারি না। কেমন লিখি তা তো দেখেন। একটু পরে আজান দিতেই উঠে গিয়ে নামাজ পড়ে আবার ঘরে এলাম। ঘরে বসে আছি, তখন মা এলো। এসে বলল, এই খাবি না? আবার ফোন নিয়ে বসে পড়লি? তুমি খাবার পারো, আমি আসছি। মা চলে যেতেই আমি ফোনটা রেখে খাবার জন্য এলাম। এসে আব্বার পাশে বসে পড়লাম। তারপর গল্প করতে করতে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া শেষ হতেই আব্বা বললেন, এই লেখাপড়া করছিস না সবসময় ফোন নিয়ে টিপাটিপি করছিস? পড়ছি তো। কখন তুই পড়ছিস দেখতে পাচ্ছি না তো। সব সময় তো তোকে ফোন নিয়ে টিপতে দেখছি। লেখাপড়া না করলে ফোন কেড়ে নেবো বলে দিলাম। কোথায় সব সময় ফোন টিপছি, পড়াশোনা করছি তো। আর আপনি কি আমাকে খুব একটা খারাপ রেজাল্ট করতে দেখেছেন? না দেখেনি, তবে এর থেকে ভালো করে পড়াশোনা করতে হবে, না হলে তোর চাকরি পাবি না। আর তোর বাপের অবস্থা তা কেমন দেখতে পাচ্ছিস। তারপর উঠে ঘরে চলে এলাম। এসে শুয়ে আবার লেখালেখি করতে লাগলাম। লেখালেখি শেষ করে গল্পের পাঠটা পোস্ট করে ঘুমিয়ে পড়লাম। বিকেলে আম্মুটাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে উজু করে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে ইউটিউবে গিয়ে ভিডিও দেখতে লাগলাম। কি ভিডিও দেখবো? ওই লাভ স্টোরি দেখি আর শুনি। রাতে শুয়েছি আর মেসেঞ্জারে সবার মেসেজের রিপ্লাই দিতে লাগলাম। লেখালেখি করতে করতে এই ফেসবুক জগতে অনেকের ভালোবাসা পেয়েছি। সবার এত ভালোবাসা দেখে আমার খুব ভালো লাগে, ঘুম ঘুম পাচ্ছে। তাই উঠে গিয়ে ফোন চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজে যাবার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কলেজের গেট দিয়ে ঢুকে সাইকেল রেখে যেই ক্লাসের দিকে যেতে যাব তখনই ডাক পড়লো। তাকে দেখি ইরাপু। কে জানি কি জন্য ডাকছে। কাছে যেতেই বলল, কিরে গতকাল তো খুব বানিয়েছিলি, আজকে কি করব? দেখুন আপু, আমি নিজের ইচ্ছায় ধাক্কা দিইনি। হঠাৎ করে কিভাবে যে ধাক্কা লেগেছিল বুঝতে পারিনি। আপনার কোথাও লাগেনি তো? ইচ্ছে করছে তো নাকের উপর কয়েকটা ঘুষি দিই শালা। আচ্ছা আমি গেলাম, ক্লাসে যাওয়া লাগবে। যা, না হলে লাথি মাইরা বিদায় করব। তোকে দেখলেই রাগ উঠছে। আর কিছু না বলে ওখান থেকে চলে এলাম। শালা জীবনটা হয়ে গেছে তেজপাতা। না আছে বাপের টাকা, না আছে সুন্দর চেহারা যে মায়া ফোটাবো। ওখান থেকে বন্ধুদের কাছে চলে এলাম। ওদের কাছে আসতেই ইমন বলল, কি ভাই, ওটা ভাবি নাকি? ভালো হয়ে যা ভাই। আমার সাথে কোনো মেয়েকে দেখলেই ভাবি নাকি? তোরা ভালো করে জানিস আমি কেমন। মেয়েদের সাথে তো সামনাসামনি কথা বলতে পারি না, মুখ দিয়ে কথা বের হতেই চায় না। আর ভাবি গার্লফ্রেন্ড। হয়েছে হয়েছে। তারপর বন্ধুদের সাথে কথা বলতে বলতে ক্লাসের সময় হয়ে গেল। তাই উঠে ক্লাস করতে চলে এলাম। এমনভাবে বেশ কয়েকদিন চলে গেল। সন্ধ্যায় বাজার থেকে বাসায় আসছি, তখন দেখি হিরাপু একা একা দাঁড়িয়ে আছে। কোনো সমস্যায় পড়েনি তো? কাছে গিয়ে সাইকেল থামিয়ে বললাম, আপু কোনো প্রবলেম হয়েছে? না, তুই যেতে পারিস। ওকে। আর কিছু না বলে আবার উঠে সাইকেল চালাতে লাগলাম। একটু যেতেই হিরাপু ডাক দিল। এই এই, এদিকে শোন। আবার ঘুরে সামনে গিয়ে দাঁড়ালাম। জি আপু বলেন। তোর কাছে টাকা হবে, আগামীকাল কলেজে গিয়ে দিয়ে দিব। জি কত টাকা? 5 টাকা দিলেই হবে। কি 5 টাকা? আপনার কাছে 5টা টাকা নেই? আপনারা বউ আপনাদের গ্রামের সবচেয়ে ধনী মানুষ। হাসবি না, টাকা থাকলে দে, না হয় এখান থেকে যা। বাসায় তো যাবেন তাই না? আচ্ছা আপনি আমার সাইকেলের পিছনে উঠেন, আমি আপনার গ্রামের মাথায় নামিয়ে দিব। টাকা থাকলে দে, না হলে তুই যেতে পারিস। সত্যি বলতে আমার পকেটে কোনো টাকা নেই। আপনি গেলে চলেন,
না হলে আমি গেলাম। সাইকেল থেকে ফেলে দিবি না তো? লাইফে বিশ্বাসটা সবচেয়ে বড় জিনিস। যদি বিশ্বাস করতে পারেন তাহলে উঠেন। আচ্ছা উঠছি, ফেলে দিস না আবার। ইরা আপু উঠতেই চালাতে লাগলাম। কি রে, মনে হচ্ছে ওর কোনো ওজনই নেই। হুট করেই বলে উঠলাম, আপু আপনার কত কিলো ওজন? কেন? মনে হচ্ছে আপনার কোনো ওজন নেই। আর কিছু বললাম না, ওজনে চুপ হয়ে গেলাম। একটু পরে ইরা আপুই বলল, তোর নাম কি রে? আকাশ আহমেদ। আর আপনার নাম তো ইরা, তাই না? তোর বাসায় কে কে আছে? আমি, মা আর বাবা। আর কিছু বললাম না। ইরা আপু আর কিছু বলল না। একটু পরে গ্রামের মাথায় এসে দাঁড়াতেই ইরা আপু নেমে বলল, ধন্যবাদ। ওকে। তারপর ওখান থেকে বাসা চলে এলাম। পরের দিন কলেজে চলে এলাম। এসে বন্ধুদের কাছে যেতে যাবো, তখন ইরা আপু ডাকলো। এই শোন, জি আপু, বলেন। চল আমার সাথে রেস্টুরেন্টে। কেন আপু? কত কষ্ট করে আমাকে নিয়ে আসলেই তা। না আপু থাক, পেট ভর্তি হয়ে আছে, এখন কিছু খেতে পারবো না। আর আপনি কি উপকারের প্রতিদান দিতে চাইছেন? আর কিছু বলার আগেই ওখান থেকে চলে এলাম। এসে বন্ধুদের পাশে বসে পড়লাম। এমন ভাবে আরো কয়েকদিন চলে গেল। এর মধ্যে মাঝে মধ্যে ইরাবুর সাথে কথা হয়েছে। এতেই তো কলেজ মাতামাতি হয়ে গেছে। বিশেষ করে আমার ক্লাসে সব আমাকে ফসায়, ইরা নাকি আমার গার্লফ্রেন্ড, আমাদের নাকি রিলেশন চলে, হ্যান ত্যান। বন্ধুরা মিলে হাঁটছি, তখন ইরাপুকে দেখে ইমন বলে উঠল, আসসালামু আলাইকুম ভাবি। এই দাঁড়া দাঁড়া, ভাবি মানে? আরে আপনি তো আমাদের ভাবি, আকাশের সাথে রিলেশন চলছে। ইমনের কথা শুনে ইরাপু ওকে একটা থাপ্পড় দিল। তারপর রেগে বলল, তোকে কে বলেছে আকাশের সাথে আমার রিলেশন চলছে? আপু সবাই মিলে আমাকে ফসানি দেয়। কারণ হিসাবে আমি আপনাকে সাইকেলে করে নিয়ে গেছি, আপনার সাথে কথা বলেছি। এই বুঝলাম। আচ্ছা যা। ওখান থেকে ক্লাসে চলে এলাম। আস্তে আস্তে বললাম, একটু তো কমন সেন্স নিয়ে কথা বল। দেখলি তো থাপ্পড়টা খেলি। বল, ইরাবুকে তোর ভালো লাগে না? ভালো লাগা আর ভালোবাসা দুই জিনিস। ভালো লাগে, দেখতে অনেক সুন্দর আছে এবং স্মার্ট আছে। শুধু আমার কেন, প্রায় সব ছেলেদেরই পছন্দ হবে। আচ্ছা, এগুলো নিয়ে না ভাবি। এমনভাবে দেখতে দেখতে অনেকটা দিন চলে গেল, কিন্তু আমাকে পচানি দেওয়া কারো কমলো না। খাচ্ছি, তখন হঠাৎ করে মা বলে উঠলো, এই ইরাটা কে রে? কেন মা, কি হয়েছে? আগে বল এই ইরা কে? বুঝতে পারছি এই কথা বাসা পর্যন্ত চলে আসছে। একটা জিনিস বুঝলাম না, মানুষের কি কোনো কাজ নেই? এগুলো নিশ্চিত রিমিয়াপুর কাজ হবে। ডাইনি একটা। রিমিয়াপু সম্পর্কে আমার চাচাতো বোন হয়, এই আর কি। তোরা কি শুরু করলি বলতো? যতদিন ওর সাথে কথা বলেছি ততদিনই তো তোরা ছিলি। তাহলে ওর সাথে আমার রিলেশন কবে হলো? আর ও আমার বরই কবে হলো? আর তুই ভাবি বলা বন্ধ কর, না হলে মেরে নাক ফাটিয়ে দিব। ভাবি রাগু কেন? তোর কি যে করবো নিজেও জানি না। আচরণী। মজা নিবি? কি মজা? আকাশের সাথে মজা নেই। ওর অনুভূতিটা কেমন বুঝবি, তারপর সুযোগ বুঝে মজা নিবি। আর একটা কথা, ওর বাসায় যাবি আর ওর আম্মুকে বলবি আমি আপনার বৌমা। এখানে অনেক আনন্দ পাওয়া যাবে, কিন্তু এটা কি ঠিক হবে? কারো ফিলিংস নিয়ে এমন ভাবে মজা করা ঠিক হবে না। আরে ওইরকম পরিস্থিতি হওয়ার আগে বলে দিবি যে একটু মজা করলাম। মন সায় দিচ্ছে না, যদি অন্য কিছু হয়ে যায়। ভাবাচ্ছিস নাকি যে ওর প্রেমে পড়ে যাবি? ছি, দেশে কি ছেলের অভাব পড়েছে যে এইরকম একটা আনস্মার্ট খ্যাত ছেলের প্রেমে পড়বো? এই ইরা এত সস্তা না। ওকে তাহলে দেখি তুই কি। ওকে ডান। কি করতে হবে বল? আকাশকে একটা আসলা বাস দিবি। ও মাঝে মাঝে খুব পড়াই করে। আমাকে কেউ কোনোভাবে আন্টির কাছে, মানে ওর মায়ের কাছে মায়ের খাওয়াতে পারবে না। ওকে তোকে মায়ের খাওয়াতে হবে, বকা খাওয়া শোনাতে হবে, আর ওর সাথে ফ্রেন্ডশিপ করবি। ফ্রেন্ডশিপটা ঠিক আছে, করা যায়, কিন্তু ওর আম্মু ওকে কি জন্য বকা দেবে আর মারবে? তুই গিয়ে বলবি ওর সাথে অনেক দিনের রিলেশন, এখন মেনে নিচ্ছে না, এইগুলো আর কি। আরে বুঝিস না কি বলতে হবে? বুঝলাম, কিন্তু আমি কি পাবে? একদিনের ক্যান্টিনে খরচ, কিন্তু তোকে ওকে বকা খাওয়াতেই হবে। ওকে ডান। কলেজ শেষে কলেজ থেকে বেরোতেই ইরাপুর ডাক। ওনার ডাক শুনে দাঁড়িয়ে গেলাম। ইরাপু এসেই বলল, চল হেঁটে হেঁটে যাই। না আসলে আপু। আরে চল তো। আচ্ছা ঠিক আছে।
ইচ্ছে করছে না, কিন্তু তাও গেলাম। বন্ধুরা দেখলে আবার শুরু করবে। ওনাদের সাথে হাঁটতে লাগলাম। বাগান দিয়ে 4 জন মিলে হেঁটে যাচ্ছি। হঠাৎ ইরা আপু বলল, তোমার গার্লফ্রেন্ড নেই? আমার তাও আর গার্লফ্রেন্ড? যেই না চেহারা, মেয়েরা আমাকে দেখলেই 10 হাত দূর দিয়ে হাঁটে। আর রিলেশন করার কোনো ইচ্ছে নেই। যদি তুমি তোমাকে সম্মান না করতে পারো, তাহলে অন্য মানুষ তোমাকে কিভাবে সম্মান করবে বলো? তাও ঠিক। আপনার বয়ফ্রেন্ড নেই কেন? বাসায় যে মেরে ফেলবে, সেই ভয়ে রিলেশন করি না। ও, ভালোই তো। আর প্রেম ভালোবাসা এগুলো ঠিক না, এগুলো তো হারাম। একবারে বিয়ের পর বরের সাথে রিলেশন করবেন, সেখানে কোনো পাপ থাকবে না, আর কোনো বাধাও থাকবে না। বুঝলাম। আচ্ছা ফ্রেন্ড, একদম হাসবা না। হাসি পছন্দ হচ্ছে না বুঝি? না, হচ্ছে না। হাসছো তো মনে হচ্ছে গল্পে যে রাক্ষসগুলো থাকে না, ওইগুলোর মধ্যে লাগছে। ও আচ্ছা, কিন্তু আপনি কেমন জানেন? দেখতে মাশাল্লাহ অনেকটাই মায়াবী। চোখ দুটো টানা টানা, ঠিক হরিণীর চোখের মতো। গালগুলো কাশ্মীরি আপেলের মতো, ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো। আর আপনার গালের টোলগুলোতে আপনার সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে তুলেছে। আর আপনার ঠোঁটের উপর যে ছোট্ট তিলটা আছে না, সেটাই আপনাকে অনেক সুন্দর লাগছে। একবারে আপনি অসম্ভব সুন্দরী। এত পাম্পারটি ভালো না। আমি মোটেও পাম দেইনি। বাংলাদেশের মানুষের একটাই অভ্যাস খারাপ, যদি প্রশংসা করে তো বলে পাম দিচ্ছি। আচ্ছা যাই হোক, যখন পছন্দ না সেহেতু বলেই দিই। আপনি এগুলোর বিপরীত। আপনি একটা ডাইনি। তবে রে শয়তান ছেলে, একদম মারবেন না, নাহলে চিৎকার করে লোক জমা করব। এই দুপুরে কি আসবে শুনি? তোমার চিৎকার শুনে একটা ছাগলও আসবে না। আমি তো মানুষকে ডাকবো, তাহলে ছাগল কোন দুঃখে আসবে? মানুষকে ডাকবো, মানুষ আসবে। তাই নাকি? আচ্ছা ডাকো তাহলে, কে আসে শুনি। না থাক, প্রয়োজন নেই। কেন? কেন আবার? আপনি আমাকে মারতে আসেননি, তাই আমি চিৎকার দিব না? আপনার হাসিটা কিন্তু সে সুন্দর। ধন্যবাদ। ওয়েলকাম। তোমার ফোন আছে না? নাম্বারটা দাও। কেন? কেন আবার? ফ্রেন্ড হলাম না? আচ্ছা ঠিক আছে। তারপর ইরাবুকে নাম্বারটা দিলাম। তারপর যে যার বাসায় চলে আসি। এমনভাবে বেশ কয়েকদিন চলে যায়। ইরাবুর সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। কে কি বলল এতে আসে যায় না। আর এখন তেমন কেউ কিছু বলে না। ওনার ব্যবহার, কথা বলার ধরন খুব ভালো লাগে। এক কথায় ওনাকেই ভালো লাগে। ওনার সাথে কথা বলতে বলতে কবে যে ওনার প্রতি ভালোবাসা তৈরি হতে সৃষ্টি করেছে আমি বুঝতেই পারিনি। একদিন বিকেলে রুমে বসে আছি, তখন মা বাইরে থেকে ডাকছে, তাই বাইরে এলাম। এসে দেখি রিমি আপু, ইরা আপু আর আরেকটা ওদেরই ফ্রেন্ড। ইরা আপুর চোখে পানি। মা অনেক রেগে আছে। আমি কাছে গিয়ে বললাম, কি হয়েছে মা? মা কিছু না বলেই একটা থাপ্পড় দিল, তবে খুব জোরে না। বৌমা আসতে চাইছে তো নিয়েছিসটা কি জন্য? এতদিন রিলেশন করে এখন নাকি বলছিস ওকে বিয়ে করবি না? কত সুন্দর বৌমা, কিভাবে এমনটা করতে পারিস? আজকেই তোর বাবা মার সাথে কথা বলে ওর মা বাবার সাথে কথা বলতে বলবো। ও, এই কাহিনী। ইরা আপু আর রিমি আপুর দিকে তাকিয়ে দেখি অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। ওরা হয়তো ভাবতে পারিনি এমন কিছু একটা হবে। মনে মনে হাসলাম। আমাকে মার খাওয়াতে এসে নিজেরাই ফেসে গিয়েছে। প্রেমী, এটা কি হলো? আমিও তো বুঝতে পারছি না। সত্যিটা এক্ষুনি বলে দি, না হলে সব গন্ডগোল হয়ে যাবে। সেটাই ভালো। আন্টি, আন্টি, হ্যাঁ বল। আন্টি, আসলে আকাশকে মার খাওয়ার জন্য এমন করেছি। এটা আমার পরিকল্পনা ছিল, কিন্তু এখানে সব কিছু গন্ডগোল হয়ে গেল। ভেবেছি একটা, আর হলো অন্যটা। ও, আমি তো আবার সত্যি মনে করেছি। না আন্টি, সত্যি না। ওকে আপনার কাছেই মায়ের আর বকা খাওয়ার জন্য এমন করেছি। ও আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। আন্টি, তাহলে গেলাম আমরা। চল, এটা পর। ওরা চলে গেল। ওরা জানে না তুমি কেমন। আসছিল আমাকে বকা খাওয়াতে আর মায়ের খাওয়াতে। তারপর ওখান থেকে আমার ঘরে চলে এলাম। দেখতে দেখতে বেশ কয়েকটা মাস চলে গেল। আমি ইরাপুকে ভালোবেসে পেরেছি, ভালোবাসতে চাইনি, কিন্তু ওনার ব্যবহার বাধ্য করেছে। আর মনে হয় ইরাপুও আমাকে পছন্দ করে। তুই ইরাপুকে প্রপোজ করে দে। ভয় করছে, যদি না মানে আর ফ্রেন্ডশিপ শেষ করে দেই। এমন ভাবে কখনো ফ্রেন্ডশিপ রাখতে পারবি না। ভয় করে অনেক। আরে ভিতু, বলে দে। ভয় করে অনেক, খুদাই ফ্রেন্ডশিপটা নষ্ট হবে।
তোর ইচ্ছে, বললে বল, না হলে থাক। ইচ্ছে করছে তো বলতে, কিন্তু বলতে পারছি না, অনেক ভয় করছে। এই ভয়কে জয় করতেই হবে, যেমন ভাবেই হোক। আমি আর সহ্য করতে পারবো না। আর এইদিকেও একটা চাকরির কথা চলছে, যদি হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। না, বলে দিব, আজকে যাওয়ার সময় বলে দেব। ক্লাস শেষ করে আবার তিনজনে মিলে হাঁটছি, আমি, ইরা আপু আর ওর একটা ফ্রেন্ড। আজকে রিমি আপু আসেনি। তোমাকে একটা কথা বলার ছিল। বলো। আর তোমার কথা শোনার জন্য অপেক্ষা করি। রাগ করবা না তো? ওরকম হলে অবশ্যই করব। তাহলে থাক, বলো বলছি। দাঁড়াও এখানে, বলছি। অনেক ভয় করছে, যদি এখন যে সম্পর্কটা আছে সেটা নষ্ট করে দেই। কি হলো বলো। আমি তোমাকে ভালোবাসি, সত্যি বলছি। আমি তোমাকে ভালোবাসি, আর আমার তো মনে হয় তুমিও আমাকে ভালোবাসো। কিভাবে বুঝলে আমি তোমাকে ভালোবাসি? তুমি আমার অনেক কেয়ার করো। একটা মানুষ একজনকে তখনই বেশি কেয়ার করে যখন তার প্রতি ফিলিংস থাকে। এই শোনো, কারো প্রতি ফিলিংস থাকলেই তাকে কেয়ার করে এমন না, বন্ধু হিসেবে কেয়ার করা চায়। তাহলে তুমি ওইরকম কেন করো? শাসন করো কেন? কেয়ার কেন করো? সবচেয়ে বড় ভুল তোদের মতো ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করা। একটু ভালো ব্যবহার করলেই মনে করে ভালোবাসি। তোর সাথে আমি ফ্রেন্ডশিপ করেছি, এটা তোর ভাগ্য। আচ্ছা, তোর পাশে কোনো মেয়ে আসবে বল? তোর যে চেহারা, তোর সাথে রিলেশন তো দূরের কথা, ফ্রেন্ডশিপও করা যাবে না। এই, তুই তোর চেহারা দেখেছিস কখনো আয়নায়? আর তোর কি আছে রে আমাকে ভালোবাসার মতো? বাড়ি, গাড়ি, টাকা পয়সা কি আছে তোর?